আসসালামু আলাইকুম দর্শক, আরেকটা প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম। আজকের প্রোগ্রামে আমার অতিথি, তার আগে প্রোগ্রামের নামটা বলি, তুমি কে আমি কে। আজকের প্রোগ্রামে আমার অতিথি আমার দুজন ভাই। একজন ভাই হচ্ছে আমার জুলাই তত ভাই, যাকে আমি পরিচয় করে দিতে চাই সবার আগে, সাদমান। ভালো আছেন? অফকোর্স ভালো আছি। এই সেই সাদমান যার কথা দর্শক আমার মনে হয় জানে, সবচেয়ে ভালো জানে হচ্ছে বাংলাদেশপন্থী সকল দর্শক তোমাকে চিনে, আই বিলিভ। সেই ছেলেটা, যে ছেলেটা এপিসির সামনে দাঁড়িয়ে ওই সময় যখন পুলিশ লীগ সমানে মানুষ মারছিল, তখন তুমি সে রং দিয়ে প্রতিবাদ করছিলে, এপিসি একে এসেছিলে। সেই সাহসী ভাইটা আজকে আমার এখানে। ধন্যবাদ আমার ডাকে আসার জন্য। মাই প্লেজার ভাই। ওকে, আরেকজন ভাই, তিনিও একরকম আমার জুলাই তত ভাই। হ্যাঁ, জুলাই না আসলে হয়তো এই ভাইটাকেও এত কাছে পেতাম না। আমাদের রনি ভাই। রনি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে যেখান থেকে আমাদের শুনছেন দেখছেন সবাইকে সালাম, কৃতজ্ঞতা। এবং আমি আসলে একটু অবাকই হয়েছি যখন আপনি এরকম একটা প্রোগ্রামের কথা আমাকে বললেন, এবং পরে আরও যা দেখলাম একটা প্রোগ্রাম সব মিলায়া এইটা রিয়েলি আসলে এক বছর পরে, জুলাইয়ের এক বছর পরে এরকম একটা জুলাইময় আবহাওয়ার মধ্যে আসা এবং কথা বলতে পারা এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। থ্যাংক ইউ ভেরি মাচ রনি ভাই, ইটস মাই প্লেজার। বাট প্লেজার হইলেও এখানে আসলে প্লেজারের চাইতেও আমরা বেশি কথা বলবো হচ্ছে আমাদের আমাদের প্রাইড, সেটা নিয়ে। এবং আমাদের পাওয়া না পাওয়ার গল্পও থাকবে, কিন্তু পাওয়া না পাওয়া ব্যক্তিগত পর্যায়ের চাইতে অনেক বেশি জাতীয় পর্যায়ের গল্পগুলো। ঠিক আছে, আমি একটু জুলাই তত ভাইকে দিয়ে শুরু করি আমার। হ্যাঁ, তো সাদমান। জি ভাই বলেন। ভালো আছিস? এটা আসলে বলা মুশকিল ভালো আছি কি ভালো নেই, তবে হ্যাঁ আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি কোন অর্থে বলছি বুঝতে পারিস নাই? ওয়েল, সেই অর্থে কিন্তু ভালো নেই। আচ্ছা, এবার ডিটেল কর, এবার ইলাবোরেট কর, ব্যাখ্যা করো। আচ্ছা, ব্যাখ্যা করব বলতে দেখুন, আমরা জুলাইয়ের টাইমটাতে বা জুলাইয়ের যখন শুরু হয় সেই টাইমটাতে যে মোটিভেশন বা যে মোটিভ, যে চিন্তাধারা নিয়ে কিন্তু আমরা জুলাইটা শুরু করেছিলাম বা আন্দোলনের রাজপথে ছিলাম, সেইটার রিফ্লেকশনটা কিন্তু এই এক বছর পরে এসে কিন্তু নাই। সেই জুলাই কিন্তু এখনো শেষ হয় নাই মনে হচ্ছে। সো সেই অর্থে মোটেও ভালো নেই আমি। সেই অর্থে ভালো নাই বলতেছিস, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আসলে কোন স্বপ্নটা নিয়ে পুলিশের গুলির সামনে বা বন্দুকের সামনে দাঁড়িয়ে বা এপিসির সামনে দাঁড়িয়ে যখন রং করছিলি, তখন কোন স্বপ্নটা ছিল? ওই রং করার সময় চোখে মুখে কোন স্বপ্নটা ছিল, কোন বিশ্বাসটা ছিল? যদি আমি আজকে এখানে এই স্টেটমেন্টটা দিতে পারি, এই খুনিদেরকে এই স্টেটমেন্টটা দিতে পারি, এই গণহত্যাকারীদেরকে স্টেটমেন্টটা দিতে পারি, তাহলে আমি এরকম একটা দেশ পাবো। দেখুন ভাইয়া, ওই টাইমে কিন্তু আসলে যেভাবে অকাতরে মানুষকে মারা হচ্ছিল, যেভাবে আসলে সবার ভয়েসকে দমিয়ে দেওয়া হচ্ছিল, এইটা কিন্তু আসলে একটা স্বাধীন দেশে একটা স্বাধীন নাগরিকের প্রাপ্য না। তো সেই জায়গা থেকে এবং এত স্বৈরাচারী কার্যকলাপ ফেস করার পরে যখন আমরা নামি, আমাদের সকলের মনে কিন্তু কিছু আশা একেবারে সিমিলার ছিল। যেটা আমি যদি স্পেসিফিকলি বলতে চাই, যে আমাদের দেশ স্বাধীন, কিন্তু দেশের নাগরিকগুলার যে স্বাধীনতা, এটাকেও নিশ্চিত করতে হবে। গণমাধ্যম কর্মী যারা আসলে কিনা এই ডেমোক্রেটিক কান্ট্রির একটা পিলার, একটা কোথাও যদি কেউ দুর্নীতি করে, কোথাও কেউ যদি অন্যায় করে, তাদেরকে সে নিউট্রাল পজিশনে থেকে যে নিউজ করতে দেওয়ার যে মানে ইয়েটা, যে সুযোগ বা স্বাধীনতা বলেন, তো ওইটা কিন্তু আসলে এনশিওর করার বিষয়টা ছিল মাথায়। তার থেকে বড় কথা ধরেন এই যে পুলিশদেরকে কন্ট্রোল করা, প্রশাসন, আইনের প্রশাসন, এই লোকগুলা যদি আসলে কারো পা চাটে বা তাদেরকে যদি তাদের নিজেদের লোকের বাইরের কারোর অর্ডার ফলো করা লাগে, তো তাহলে তো হলো না। তো ওইটা আসলে দমন না হলে এইরকম স্বৈরাচার কিন্তু আবার আসবে। তো এইবার যদি 1000 মানুষ মরে, সামনের বার 10,000 মরবে, পরের বার 20,000 মরবে। সো এইটা আমরা যত তাড়াতাড়ি স্টপ করতে পারবো ততই ভালো। সো এই এখন দেখেন, এখন যে অবস্থা দেখতেছি, সেইখানে কিন্তু আসলে অনেকে এই জুলাই মানটাকে, এই জুলাই রেভলিউশনটাকে কিন্তু আসলে সেল করার ট্রাই করতেছে। আমাদের মধ্যে অনেকে আছে যাদেরকে ইউজ করে আসলে তারা বিভিন্ন স্বার্থ হাতিয়ে নিচ্ছে। আবার দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাগুলোতে কিন্তু আমাদেরকে কেনার চেষ্টা করা হচ্ছে।
তো এইরকম তো আসলে আমরা চাই নাই, বা এইরকম চিন্তা চেতনা নিয়ে কিন্তু আমরা কেউই এই আন্দোলনে অংশগ্রহণ করি নাই, আর কেউই বুক পেতে দিই নাই। ট্রু। তো এই সমস্ত জায়গাগুলো আসলে বিবেচনা করলে দেখা যাচ্ছে যে না, আমরা এখনো আমাদের সেই সফলতা বা সেই স্বপ্নের কিন্তু দ্বারগোড়ায় পৌঁছাইতে এখনো ব্যর্থ, বা সময় লাগবে, পিছিয়ে অনেক সময় লাগবে। অনেক সময় লাগবে। যদি এভাবে চলতে থাকে তাহলে অনেক সময় লাগবে, বাট যদি আমরা এখনই এই জিনিসটা নিয়ে কাজ করি। মেন কথা হচ্ছে ভাই দেখেন, 5 আগস্টের আগে কিন্তু ছাত্র বলেন, আমজনতা বলেন, একজন মাদ্রাসার শিক্ষার্থী বলেন, প্রাইভেটের শিক্ষার্থী বলেন, পাবলিকের শিক্ষার্থী, সবাই কিন্তু এক ছিলাম। ট্রু। 5 আগস্টের পরে দেখেন আপনি, 5 আগস্টের পরে যে কি হলো, আমাকে ওই চেয়ারে যেতে হবে না, আমাকে ওই দায়িত্ব নিতে হবে, ক্ষমতা। এক্স্যাক্টলি এই যে এই ইস্যুটা বা এই বিষয়টা যখন অ্যারাইজ করলো, তখনই কিন্তু এই ঝামেলাটা বাঁধলো। এবং এই দেশ যেখানে একটা পূর্ণ স্বাধীনতা পেল সকলের সমন্বয়ে, তাহলে আমার দেশ যখন আমি সংস্কার করছি, আমার দেশকে নিয়ে যখন আমি ভাবছি, তাহলে কেন আমি একা ভাববো? আমি কেন সকলের মতামত নিব না? কেন ওরা মানুষ না? কেন ওরা এই দেশের নাগরিক না? তারা ফাইট করে নাই। এক্স্যাক্টলি, তারা ফাইট করে নাই, তারা রক্ত দেয় নাই। তো এইটা আসলে যদি একটা এলিট সোসাইটি, একটা গ্রুপ, কিছু পত্রিকা ওরিয়েন্টেড কিছু মানুষজন যাদের পাওয়ার আছে, যারা ওই 11 সময়ও যারা পাওয়ারফুল ছিল, সেই মানুষগুলো এই দেশ চালাচ্ছে। অবভিয়াসলি দেখুন, কারণ আমরা যারা হচ্ছে আসলে ওই মেন্টালিটি বা ওই স্পিরিট নিয়ে কিন্তু নেমেছিলাম, তারা কিন্তু আসলে এত মারপ্যাচ কিন্তু বুঝি না। যেমন ধরেন একটা টেন্ডারবাজি বা একটা এইগুলো নিয়ে আসলে কোথায় যাইতে হবে, কোথায় যে কথা বললে হবে, এইগুলো কিন্তু আমরা জানি না, বা এইগুলো আমাদের কাজও না। তো কেন এগুলা নিয়ে কেউ প্রশ্ন করে না? যে মানুষ মরছিল, মানুষকে মারা হচ্ছিল, নির্বিচারে মানুষকে মারা হচ্ছিল, তোর কাছে মনে হয়েছিল তোর হাতে শুধু একটা অস্ত্রই আছে, সেটা হচ্ছে তোর রং, তোর হাতের স্প্রেটা। এর চাইতে বেশি তোর অস্ত্র কিছু ছিল না, রাইট? সো তুই এপিসি রং করে দিলি যখন, তখন তুই দেখাই দিলি যে এত অত্যাধুনিক অস্ত্রের এগেনস্টে এটার বিরুদ্ধে শুধুমাত্র কয়েকটা স্প্রে যথেষ্ট, যদি সাহস থাকে বুকে, তাই তো? আচ্ছা, আমি আসবো তোর কাছে আবারও। জি শিওর। একটু রনি ভাইয়ের কাছে আসি। রনি ভাই, আপনি একজন জুলাই যোদ্ধা, সম্মুখে একদম মানে আমি বলবো যে হি ইজ দ্য হিরো, একজন হিরো, জুলাই হিরোর কথা শুনলেন এতক্ষণ। প্রথমেই আমি ওকে দিয়ে শুরু করার একটা জরুরি রিজন হচ্ছে যে আমি চাচ্ছিলাম আপনি একটু শুনেন ওর কথা। আমি প্রথমেই তাকে বললাম কি তুই কি হ্যাপি কি না, বা তোর আসলে কি মনে হয়, কেন কি হলো। ও একটা কিন্তু পার্সপেক্টিভ দিল। এইটার তো একটা, এখানে তো একটা ব্যর্থতার গল্প আছে, রাইট? এখন আপনি আমাকে বলেন যে এই ব্যর্থতা তো শুধুমাত্র কোনো রাজনৈতিক, বিশেষ রাজনৈতিক দলেরও না, এটা সামষ্টিকভাবে রাজনৈতিক দলগুলোর এবং অবশ্যই গভর্নমেন্টের। এই যে এরা এই রাজনৈতিক জায়গা থেকে জুলাই থেকে সরে গেল কেন? মানে এই ফোর্সগুলো যারা একত্র ছিল, যে যেটা বললো সবাই একসাথে ছিল, যাদের কথা বলার স্বাধীনতা 1 বছর আগে ছিল না, তারা তাদের রাজনীতি এরকম হলো কেন? শুধু ক্ষমতা কেন্দ্রিক হলো কেন? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা ওর যে আলাপটা, ও আলাপ থেকে ডিরেক্ট কিন্তু এই প্রশ্নের উত্তরে আসা যায়। সেটা হলো দেখেন, এই যে একটা বারবার বলছে 5 তারিখের আগের ঐক্যের কথা। এখন 5 তারিখের আগের ঐক্যটা কেন সম্ভব হয়েছিল? 5 তারিখের আগের ঐক্যটা কিন্তু কি, বেসিসটা কি ছিল? বেসিস ছিল কমন ভিক্টিমহুড। এটা কিন্তু এমন না যে আর আপনার এর আগে কেন আপনার ধরুন বিএনপি জামাতের নামে এখানে লোক হত্যা করা হয়নি, এখানে কি হাজার হাজার মানুষকে গুম করা হয়নি, বা ক্রস ফায়ারে মারা হয়নি, বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা হয়নি, লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়নি, নির্যাতন করানো হয়েছে, তো কিন্তু মানুষকে কানেক্ট করে নাই কেন? জুলাইয়ে কানেক্ট করছে কেন? কারণ আপনার এটা খুব গুরুত্বপূর্ণ, রাজনৈতিক দলগুলো এটা বুঝতে পারা গুরুত্বপূর্ণ যে বিএনপি জামাত বা ছাত্রদল ছাত্র শিবির পরিচয়ে যে পিটায়া মাইরা ফেলা একটা নর্মাল ব্যাপার করে ফেললো আওয়ামী লীগ, মানুষ যে অ্যাক্ট করলো না, কিন্তু জুলাই যে অ্যাক্ট করলো, এটা কেন অ্যাক্ট করলো? আপনার এখানে যে রাজনৈতিক কাঠামো, যেভাবে তারা রাজনীতি চর্চা করছে, তাতে করে তারা মনে করছে যে বিএনপি জামাতকে মারতেছে, আচ্ছা ঠিক আছে, ও তো ক্ষমতায় আসবে, তো ফলে ও মাইটের কাটাইয়া বা কাউন্টার মাইর দিয়ে যদি আওয়ামী লীগের ফালাইতে পারে, তাহলে ও ক্ষমতায় আসবে। তাহলে এটা ওদের পার্সোনাল ব্যাপার বা ওদের দলীয় ব্যাপার, ঝগড়ার ব্যাপার, আমার এর মধ্যে নাই, আমি এর মধ্যে কীভাবে ভালো থাকবো, ভালো খাবো, এটা আমার ইস্যু। ফলে এই যে ডিসকানেক্টিভিটি, এটাই ফ্যাসিজমকে এখানে প্রলং করছে, এবং এই ডিসকানেক্টিভিটি তৈরি করছে, এবং একটা ইনইকুয়ালিটি বা একটা লুটপাটের সিন্ডিকেটকে
স্বাভাবিকরণ করছে, এখানে মিডিয়া, ইন্টেলেকচুয়ালিটি, কালচারাল ইন্ডাস্ট্রি পুরোটা মিলাইয়ে এটা জারি রাখছে। কিন্তু জুলাই এটা ভেঙে গেল কিভাবে? জুলাই এটা ভেঙে গেল বিকজ অফ ওদের কারণে। এই জন্য আমি বলছি 24-এর যে কর্তাসত্তা, এইটাকে আমাদের বুঝতে পারতে হবে। এটা হলো একটা কালেকটিভ কর্তাসত্তা। অন্যান্য ইভেন্টগুলোতে আপনি কতগুলো ক্যারেক্টার পাবেন। হ্যাঁ, আপনি হয়তো ওকে, আমাকে বা কয়েকজনকে এরকম আনতেছেন, কিন্তু আপনি গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় এরকম শত শত হাজার হাজার লাখ লাখ সাদমানকে দাঁড়ায় নেই। ফলে আপনি হয়তো প্রতীক হিসাবে একজন দুজনকে আমাদের আনতেছেন। এই জন্য আমরা বলছি জুলাইয়ের এই কর্তাসত্তাটা প্লুরাল, এটা সাবজেক্টিভিটি প্লুরাল। 24-এর জাতির পিতা মাতা, পুরা জেনারেশন, কোনো ব্যক্তি না, কোনো গ্রুপ না, কোনো দল না, একটা পুরা জেনারেশনের মুভমেন্ট। ফলে এই জেনারেশন রক্ত দিয়ে ইতিহাসের প্যারাডাইম শিফট, যেটাকে বলে ইংরেজিতে, বাংলায় পাটাতন পরিবর্তনের ঘটনা যে ঘটাইছে, এই জিনিসটা রিড করতে পারতেছে না ইভেন যারা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা ছিল তাদের মধ্যে এক অংশ না থাকার কারণে এই ক্রাইসিসটা তৈরি হয়েছে। এটা গেলো একটা দিকে। আর 2 নাম্বার হলো জুলাইয়ের মধ্যে ঘটনাটা কি ঘটছে জুলাইয়ের মধ্যে, তাহলে এই যে ডিসকানেক্টিভিটির কথা বললাম, কানেক্টিভিটিটা কোথায় তৈরি হয়েছে? কানেক্টিভিটিটা তৈরি হয়েছে যে কমন ভিকটিমহুডের গল্প, যে একটা প্রাইভেটের এলিট শিক্ষার্থী, একজন রিক্সাওয়ালা, একজন গৃহবধূ, একজন ছাত্রী, একজন শাহবাগী, ধরেন শাহবাগের আইডিওলজিতে বিশ্বাসী নারী বা পুরুষ, একজন মাদ্রাসার ছাত্র, সে কমনলি ভিকটিম ফিল করছে আওয়ামী লীগের দ্বারা। সো ফলে একটা সলিডারিটি, যেটাকে বলা একদম নিষ্পাপ সহমর্মিতার জায়গা তৈরি হয়েছিল, একটা ইনোসেন্সি এখানে ওয়ার্ক করছে। ফলে এই যে ইনোসেন্সি যখন ওয়ার্ক করছে তখনই জুলাই অভ্যুত্থানটা সংগঠিত হয়েছে। এখানে হাসিনার পতনের জন্য কিন্তু আন্দোলন হয়নি, আন্দোলনটা হলো কোটা নিয়ে। আন্দোলনের বাই প্রোডাক্ট হিসেবে হাসিনার পতন হয়েছে। তার মানে হলো আন্দোলন ইটসেলফ তার নিয়তি নির্ধারণ করেছে। আপনি আমি নির্ধারণ করি নাই, আপনি আমি আন্দোলনের পিছনে দৌড়াইছি, আমাদের পিছনে আন্দোলন দৌড়ায়নি, আপনি আমি লিড দিই আন্দোলন, আন্দোলন আপনাকে আমাকে লিড দেওয়া হয়েছে, নিয়ে গেছে। এই জন্য ওই যে বলেন না ফিনিক্স পাখির মতো নানা ফ্রন্টের নানা শ্রেণী পেশার মানুষ যে নেমে আসলো, আবার বিল্ডার নেমে আসলো। হ্যাঁ, আবার বিল্ডার নেমে আসলো। ফলে এই যে ইনোসেন্সি, মাই পয়েন্ট ইজ দ্যাট, এই যে ইনোসেন্সিটা এখানে ওয়ার্ক করলো, সলিডারিটি যে এখানে ওয়ার্ক করলো, এইটাকে আপনার আন্ডারমাইন করছেন। এই যে স্পিরিটের কথা বললো না, স্পিরিট কোথায় ডেরাইভ করে? যেখানে একটা হোলিনেস থাকে, যেখানে একটা আপনার কি বলবো যে অ্যাঞ্জেলিক ফিচার থাকে, হ্যাঁ, যেখানে আপনার চোর বাটপারের একটা উৎসব থাকে, হ্যাঁ, যেখানে আপনার প্রচণ্ড রকম চালাকি এবং মায়ের পেস হিসাব নিকাশের ব্যাপার থেকে স্বার্থের দ্বন্দ্ব থাকে, সেখানে কোনো পবিত্রতা থাকে না। পবিত্রতা থাকে সবসময় একটা স্যাক্রিফাইসিং জায়গার মধ্যে। ফলে এই যে ডেথ, জুলাইয়ের ডেথ, এটা শহীদ যে আমরা বলতেছি কেন? আমরা বলতেছি কারণ হলো এখানে এই স্যাক্রিফাইসটা আপনার আবু সাইদ থেকে শুরু করে দেখেন আবু সাইদের মৃত্যুটা কিভাবে সংক্রমিত হইলো, কানেক্ট করলো কিভাবে, হ্যাঁ, এই সংক্রমণ কিভাবে ঘটাইছিল। আবু সাইদ যদি একটা সলিডারিটির বদলে একটা পোস্টেড নেতা আকারে ধরেন ফাংশন করতে মারতো, আপনি তো কষ্ট পেতেন যে ব্রুটালি মারছে। কিন্তু এই কানেক্টিভিটি আসলে এই কানেক্টিভিটির যে পরম কানেকশন, এই যে যেটাকে বলে স্পিরিচুয়ালিটি, হ্যাঁ, এই স্পিরিচুয়ালিটির পলিটিক্সটা আমাদের বুঝতে হবে, যেটা মানে খুবই গুরুত্বপূর্ণ। এটা আরো সহজ করে বলি। ফলে এই যে একটা নতুন ইনোসেন্ট কর্তাসত্তার আবির্ভাব হইলো জেনজির হাত দিয়া, বা যে বিদায় পৃথিবী বলে বন্দুকের সামনে যে দাঁড়াইলো, এইটাই হলো 24-এর ন্যারেশন, এইটাই হলো 24-এর আসল যুদ্ধ আর কি। তো এখন এই ন্যারেশনটাকে আপনি যখন আপনার এই আফটার অভ্যুত্থান হাসিনা পালাই গেল, হ্যাঁ, আন্দোলনের কনসিকুয়েন্স আকারে, এইবার আপনি ক্ষমতামুখী হয়ে গেলেন, যে সলিডারিটির কারণে নানা শ্রেণীর পেশার মানুষ রাস্তায় নেমে আসলো, সেই সলিডারিটির যে ডিউটিটা, সেই ডিউটিটা কিন্তু আপনি 5 তারিখ থেকে 8 তারিখ পালন করলেন। তারপরে আপনি হয়ে গেলেন ক্ষমতামুখী, তারপরে আপনি ক্যাবিনেটমুখী, তারপরে আপনি পদমুখী, তারপরে আপনি টেন্ডারমুখী। ফলে বাই দিস টাইম এই যে ইনোসেন্সি, এই যে আবাবিল, এই যে অ্যাঞ্জেল, হ্যাঁ, এই যে অ্যাঞ্জেলগুলোকে আপনি করলেন কি, আপনি কাভার আপ করে ফেললেন, একটা কালো পর্দা দিয়ে ঢাইকে ফেললে এইবার অ্যাঞ্জেলের নামধারী কিছু লোকজন, রাজনৈতিক অরাজনৈতিক সিন্ডিকেট, এই যে পাওয়ার, এই যে বিপ্লব সংগঠিত হোক বা না হোক, সবসময় এলিটরা ক্ষমতায় থাকে যে কথাটা বলা হয়। ফলে এখানে বিপ্লব স্কেলের অভ্যুত্থান সংগঠিত হইল, কিন্তু ক্ষমতার স্ট্রাকচারে এই জিনিসটা রয়ে গেলো একটা আওয়ামী তন্ত্রের মধ্যে, কিছু মাথা চেঞ্জ হইল। এবং এই সলিডারিটির মধ্য দিয়ে যেই ইনোসেন্সি, এই যে একটা আপনি বলি স্পিরিচুয়াল কর্তাসত্তার আবির্ভাব হইল, এটাকে আপনি কাভার আপ করে দিয়ে এর উপর একটা কৃত্রিম মঞ্চায়নের মধ্যে দিয়ে ক্ষমতার বার্গেনিংয়ে চলে গেলেন। ফলে এন্টার জুলাইয়ের, হ্যাঁ, ডিসকোর্সটা ঢাকা পড়ে গেল, ওরা রাস্তায় রাস্তায় ঘুরতেছে, হ্যাঁ, ইভেন্ট হয়েছে, আপনার ডাক দিয়েছেন, আলাপ করতেছে। এর বাইরে, হ্যাঁ, সে তো ধরেন
ফাইট করছে বা ধরেন তার পাশের বন্ধুরা গুলি খেয়ে মারা গেছে দেখছে, বলে ও যেইভাবে এটার জুলাইয়ের কোনো রাজনীতি ছিল না, কোনো রাজনীতি চিন্তা করে এখানে আসে নাই, কিন্তু এটার আলোকে যে রাজনীতিটা লাগবে সেটাও জানে, সেটার পেনটা ওর আছে। কিন্তু যে এটার দালাল বা যে ধরেন এটার বাণিজ্য করবে জুলাই, তার কাছে এই পেনটা নেই। এখন এই বাণিজ্য করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যে যার মতো কেন ঝাঁপায় পড়ছে, এটা হলো আমাদের আন্ডারস্ট্যান্ডিং অফ হিস্ট্রি। আমাদের আন্ডারস্ট্যান্ডিং অফ হিস্ট্রিটা কেমন, সেটা হলো আমরা ৭১টা কী করছি, একটা জনযুদ্ধ ছিল, এটার আপনার পাইন মেরা দিচ্ছেন একটা আওয়ামী যুদ্ধ বানাইয়া, এবং এটা ন্যারেট করছে কারা, যারা যুদ্ধের ময়দানে ছিল না, সোনাগাছি ব্রিগেডে যুদ্ধ করছে যারা কলকাতার ময়দানে, তাদের ন্যারেশনের মধ্যে দিয়ে আপনি মুক্তিযুদ্ধকে আপনি বেহাত করে দিচ্ছেন, কইরা দিয়ে এটা গণহত্যার একটা টুলস আকারে হাজির হয়েছে, তাই না, মুক্তিযুদ্ধের চেতনা। ফলে তুমি কি আমি কে রাজাকার বলে যে নামতে হইলো আপনার অনুষ্ঠানে, যে তুমি কি আমি কে রাজাকার, যে রাজাকার স্লোগানটা ৭১ চরম ঘৃণিত ছিল, ২৪ এটাই মুক্তিযুদ্ধের স্লোগান ছিল। কে বলেছে স্বৈরাচার? স্বৈরাচার। তার মানে কি এই রাজাকার স্লোগানটা ২৪ এসে মুক্তিযুদ্ধের টুলস হয়ে উঠলো। কারণ হলো আপনি ৭১ রাজাকারের রিয়েল ইভেন্ট ছিল, রিয়েলি রাজাকারি করছে, গণহত্যার সহযোগী ছিল ৭১, কিন্তু সেটাকে আপনি টুলস বানাইয়া, নিয়ামক বানাইয়া যখন আপনি গণহত্যার একটা প্লট তৈরি করে দিলেন এবং ক্ষমতাকে কুক্ষিগত করার, এই জন্য ইতিহাস যে দখল করে সেই ক্ষমতা দখল করে। ফলে আপনি ইতিহাস দখলটা কতটা ইউনিভার্সালি, কতটা ইনোসেন্সির সাথে করতেছেন, কতটা ট্রুথফুলি করতেছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফলে আপনার একটা ন্যাশনাল ইতিহাস নেই, আপনার আছে একটা ইভেন্ট, সেই ইভেন্ট পূজা করা হয়েছে, ৭১ পূজা, মুজিব পূজা করার মধ্যে দিয়ে আওয়ামী ফ্যাসিবাদ হাসিনার হাত ধরে একটা টপে চলে গেছে। এই যে কালচারটা, এই যে প্র্যাকটিসটা, এটা একটা সাংস্কৃতিক ইন্ডাস্ট্রি গড়ে উঠছে এটার উপর দিয়ে, এবং রবীন্দ্র ফ্যানাটিসিজম, ক্যালকেশিয়ান সংস্কৃতি মিলাইয়া এইটারই একটা কালচার বা এইটাই মূলধারা আকারে এখানে চর্চা হয়েছে। ফলে ও যখন জুলাইয়ে প্রবেশ করছে, জুলাই নিয়ে কথা বলে, ও ৭১ ফ্রেম নিয়ে কথা বলে, যেই কারণে ও জুলাইয়ের মাঠের সেটাই আমরা দেখতে পাচ্ছি, সেইটাই বিভিন্ন এলিট শ্রেণী এবং বিভিন্ন মিডিয়া এস্টাবলিশমেন্ট এবং আপনি পত্রিকা দেখবেন কিন্তু ইনি কিন্তু সেই আলাপটাই নিয়ে আসতেছে বারেবার, সেই আলাপটা। ফলে এই আলাপটা নিয়ে আসার মধ্যে দিয়ে যেটা হচ্ছে, এই জন্য জুলাইটা শেষ করতে দেওয়া যাবে না, এটা ইতিহাসে ঢুকতে দেওয়া যাবে না, এইটাকে আমরা লিভিং প্রেজেন্ট আকারে এখনো যে জুলাই চলমান সেটা রাখতে হবে, আসলে রাখতে হবে। কারণ কেন এটা করতে দেওয়া যাবে না, কারণ হইলো যে ন্যারেশনটা যে তৈরি করবে, ওর সাথে জুলাইয়ের রক্তের কোনো সম্পর্ক নাই, ও এস্টাবলিশমেন্টের করাপ্ট অংশের মধ্যে থাকে, জুলাই আসলেও কিছু হইতো না, না আসলেও কিছু হইতো না ওর, কিন্তু আপনার আমার জীবনই থাকতো না হয়তো। এই জায়গার থেকে তারা যেটা করলো, ৭১ যে জিনিসটা করছে, যেটা বলার চেষ্টা করলাম, একই কাজ ২৪-এও তারা করতেছে। ২৪-কে একটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে নিয়ে যাওয়া, ২৪-এর আলোকে যে যার মতো স্টেকের ভাগাভাগি করার মধ্য দিয়ে ২৪টা বিভিন্ন দলের মধ্যে ভাগ করে ছড়ায় ছিটায় দেওয়া হচ্ছে, এটা হ্যাঁ কেক ভাগাভাগির মতো। কিন্তু এর বাইরে যেটা আছে ২৪-এর একটা যে ন্যাশনাল স্পিরিট, হ্যাঁ, যেটা আমাদের ইনভেন্ট করা হয় নাই, ২৪-এর আলোকে আপনার যেটা লাগবে, আপনার গোটা জাতির আমাদের কোনো ইতিহাস নেই, আমাদের আছে কতগুলো ইভেন্ট, যে ইভেন্টগুলো যে যার সুবিধা মতো পূজা করে। এর বাইরে ২৪ এই যে সর্বদলীয় এবং নির্দলীয় অ্যাট দ্য সেম টাইম, এই যে ন্যাশনাল ক্যারেক্টার ২৪-এ আমরা বলতেছি, এটাকে ইনট্যাক্ট রেখে এখান থেকে ন্যাশনাল স্পিরিটটাকে ডেরাইভ করা, এখান থেকে শুরু করা। হ্যাঁ, কারণ আপনি ৭১ পাইছেন ভূখণ্ড, স্বাধীন ভূখণ্ড, কিন্তু আপনার রাজনৈতিক স্বাধীনতা ছিল না। ২৪ আপনাকে রাজনৈতিক স্বাধীনতার সুযোগ করে দিয়েছে। ফলে ২৪-কে আপনি কাজে লাগাইয়া, এটা একটা নতুন প্যারাডাইম, যেহেতু নতুন পাঠাতন, এটার উপর দাঁড়ায় আপনি কি করবেন, আপনি দাঁড়াইয়া একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্রের যে ফয়সালা যেটা আমি বলতেছি আমাদের লাগবে, সেখানে গোটা জাতির ইতিহাসের প্রকল্পকে আগে রেস্কিউ করতে হবে। আমাদের কোনো ন্যাশনাল হিস্ট্রি নেই, আমরা এখন আওয়ামী ইতিহাসের মধ্যে বাস করি। ফলে ওই আওয়ামী ইতিহাসের কাউন্টার আকারে কেউ ২৪-কে ব্যবহার করার চেষ্টা করেছে, যারা ৭১ সুবিধা করতে পারে নাই। আবার যারা ধরেন ইমিডিয়েট ক্ষমতার জন্য কাজে লাগাইতেছে, তারা ২৪-কে তাদের মতো করে ন্যারেট করছে। ফলে এর বাইরে ২৪-এর এই যে ন্যাশনাল ক্যারেক্টার, এই যে সর্বদলীয় এবং নির্দলীয় এবং অদলীয়, এইটার আলোকে যে রাজনীতিরা যেটা জেনজি দেখতে চায়, এই জন্য আমি জেনজিকে বলছি কোনো বুদ্ধিজীবীর কথা শোনা যাবে না, কোনো এস্টাবলিশমেন্টের কথা শোনা যাবে না, প্রয়োজনে নিজের বুদ্ধিজীবী হয়ে উঠতে হবে, প্রয়োজনে নিজের বুদ্ধিজীবী হয়ে উঠতে হবে। এই বুদ্ধিজীবীদের কথা শুনলে তো ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়, রাইট। ফলে এই যে কারাপ্ট আপনার এই সিনথেসিসটা বা নেক্সাসটা আমাদের চারদিকে ছড়ানো, সেইটার মধ্যেই সে জুলাইয়ের সিলেক্টিভ পূজা করতেছে। যখন দরকার জুলাইকে হাজির, যে বললো না, ওরা কিনতে চাচ্ছে, কেউ আড়াল করতে চাচ্ছে, কেউ ওর ফেসটা কেউ বেচতে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু ও তো ফেস বিক্রি করার জন্য এখানে জীবন দিতে যায় নাই, অফকোর্স। ফলে ও যেখানে জন্য গেছিল, যে পুলিশ কখনো এরকম দলীয় হবে না, ও গেছিল যে কোনো স্টেট এরকম জনগণের গায়ে হাত তুলবে না, এরকম একটা রাষ্ট্র লাগবে। তখন এরকম একটা রাষ্ট্র বানানোর উচ্চতা দিয়া আপনি অভ্যুত্থানের পরে আমাদের প্রথম ডিউটিটা কি ছিল? আমাদের প্রথম ডিউটিটা ছিল এই যে সলিডারিটি, যেটার কারণে আমি
বন্দুকের গুলির সামনে নেমে গেলাম, হয়তো ব্রাকের ছেলেটা জীবনও বিসিএস এর পরীক্ষা দিবে না, নামার দরকার ছিল না। এক্স্যাক্টলি নর্থ সাউথের ছেলেটাও দিবে দিবে না। না, ইউলেবের ছেলেটাও দিবে না। এই যে ইউলেবের ছেলেটা বসে যে প্রথমে কিন্তু আন্দোলনটা কিন্তু শুরু হয়েছিল আসলে কোটা বিরোধী বা কোটা সংস্কার আন্দোলন নিয়ে। এই যে আমার ভাই মূল্য কেন, জবাব চাই জবাব চাই, আমার ভাই বাহিরে, এই কি বলে, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে। সো এই স্লোগান কিন্তু ওরা দেয় নাই। ওরা বলতে যারা এই কোটা সংস্কার বা আন্দোলন নিয়ে নেমেছিল, আমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, তারাই কিন্তু আমাদের এই ভাইগুলার জন্য, এই বোনগুলার জন্য কিন্তু আমরা রাস্তায় নেমেছিলাম। কি কারণে? যেন তারা একটা সুবিচার পায়, একটা প্রশাসনিক যে সুব্যবস্থা, এইটা যেন ক্রিয়েট হয়। কেন আমি কথা বললে আমার গলা এসে চেপে ধরা হবে? কেন আমি আমার মুক্তির কথা বলতে পারবো না? একজন একটা দাবি বা তার স্বাধীন চেতনা থেকে সে একটা কিছু চাইতেই পারে। যদি ভাই তোমার ভালো না লাগে, তুমি তাদেরকে ডাকো, আলোচনায় বসো, সবার সম্মুখে একটা প্রস্তাব দাও, না গুন্ডা পাঠাও, মারো না, এটা তো আমরা চাই নাই। সো আমরা যখন নেমেছিলাম এই আন্দোলনের মোড় কিন্তু ওই কোটা সংস্কার এবং কোটা বিরোধী থেকে কিন্তু আমরা ঘুরাই দিছি। ঘুরাই দিয়ে কিন্তু জাতীয় পর্যায়ে নিয়ে, হ্যাঁ জাতীয় পর্যায়ে গেছে। পরে কিন্তু বিষয়টা এক দফায় চলে গেছে, হাসিনার পতন। সো এইটা কিন্তু এখন অস্বীকার করা হয়। অস্বীকার শুধু করা হয় না, এটা কিন্তু আপনারা সচরাচর দেখতেও পাচ্ছেন। কারণ কোনো এই যে বড় বড় দায়িত্বপ্রাপ্ত এখন যারা যারা আছে, সেই জায়গায় কিন্তু কোনো প্রাইভেট ইউনিভার্সিটির কোনো কেউ এই জায়গায় একটু বলি, ফলে অভ্যুত্থানের পরে অভ্যুত্থানগুলো ফেল করে কেন, এটা একটা ক্লাসিক্যাল এক্সাম্পল আছে। সেটা হলো অভ্যুত্থানের পরে, অভ্যুত্থানের সময় যে জিনিসটা তৈরি হয়, যে আবেগ, সেটা ন্যাশনাল আবেগ ছিল। এখন আমরা পার্টিজান আবেগ পূজা করি, চর্চা করি। 1 নাম্বার ফেল। 2 নাম্বার হইল অভ্যুত্থানের পরে প্রায় প্রত্যেকটা আপনার জায়গায় এই যে মিস্টেকটা ঘটে, সেটা থেকে আমরা শিক্ষা নিতে পারতাম। ইভেন আমরা আরব ওয়ার্ল্ডের, মানে আরব বসন্তের অনেকগুলো দেশে একই সাথে স্বৈরাচারের পতনের পরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার ক্ষেত্রে ক্রাইসিসগুলো আমরা দেখছি এই 2010 থেকে 11-এর মধ্যে যে ঘটনাগুলো ঘটে। ফলে এগুলো দেখে আমরা কিছু শিখি নাই। ঘটনাটা কি ঘটে? ঘটনা হলো অভ্যুত্থানের পরে যেটা হয়, শাসক শ্রেণীর বিদায় হয়, ওই কাঠামোটা থেকে যায়। ওই কাঠামোতে এসে নতুন মুখটা বসে, নতুন চেহারাটা বসে। তো বসার মধ্যে সে যে কাঠামোর মধ্যে ছিল, ওই কাঠামোর মধ্যে ফাংশন করে, ওই কাঠামোর আমলাতন্ত্র থাকে, ওই কাঠামোর জুডিশিয়ারি, পুলিশ থাকে। থাকার ফলে দ্রুতই অভ্যুত্থানটা ফেল করা শুরু করে। এবং অভ্যুত্থানের পরে যেটা হয়, মানুষের বিপুল গণ আকাঙ্ক্ষা তৈরি হয়, এবং গণ আকাঙ্ক্ষাটা তৈরি হয়, কিন্তু সেই গণ আকাঙ্ক্ষার বাস্তবায়ন করা হয় গণ আকাঙ্ক্ষা বিরোধী স্ট্রাকচারের মধ্য দিয়ে। কিন্তু মুখগুলো কিন্তু গণ আকাঙ্ক্ষা বিরোধী না, মুখগুলো অভ্যুত্থানের মুখ। কিন্তু তারা যে স্ট্রাকচারের মধ্যে দিয়ে ফাংশন করে, সেটা হলো গণ আকাঙ্ক্ষা ফেসিবাদী বা স্বৈরাচারী যে স্ট্রাকচার বা কাঠামো, সেই কাঠামোর মধ্যে দিয়ে ফাংশন হয়। ফলে অভ্যুত্থানের ফোর্সের প্রথম দায়িত্ব হওয়া উচিত, বা যদি এটা অ্যাভয়েড করতে চায় তারা, তাহলে যেটা করা উচিত সেটা এই যে অর্গানিক সলিডারিটি, এই যে অর্গানিক কথাটা বললাম, যেটা কোনো ইঞ্জিনিয়ারিং করে তৈরি করা হয়নি, যেটার পিছনে কোনো দলীয় প্রণোদনার কারণে ঘটে নাই, হ্যাঁ, সেইটাকে অটুট রাখা, যেটা 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত ছিল, সেইটার মধ্য দিয়ে আপনি আপনার স্টেট তৈরি করে ফেলতে পারতেন। ফলে এখানে একটা পয়েন্ট অ্যাড করি, সেটা হচ্ছে আপনার দেখেন 8 তারিখ পর্যন্ত কিন্তু এই দেশের পাহারা দিল কারা? রাইট, দেশের মানুষ। এই যে দেশের মানুষ, এই যে সলিডারিটি আপনি যে বলতেছেন, অর্গানিক সলিডারিটি, এটাই তো আসলে এই রাজনীতিটাকে আপনি ধ্বংস করলেন কিভাবে? পুরানা স্ট্রাকচার কাঠামোর মধ্যে আবার আওয়ামী রাজনীতি আপনি নিয়ে আসলেন, ঢুকালেন। তো ফলে এখানে এবং তখন সমস্যাটা কোথায় হয়? অভ্যুত্থানের ফোর্সের মধ্যে তখন ক্ষমতা ভাগাভাগির এই পদবি বা আপনার ধরেন যে ক্যাবিনেট নিয়ে ব্যস্ততা শুরু হয়ে যায়। কিন্তু মাঠে জনগণের লাইফটা, যে রাজনীতিটা কি হয়, যেটা আমরা ফিলেন্থ্রপি অ্যাজ পলিটিক্স, এই যে সলিডারিটি, এই যে আমি নাইমা গেলাম বিদায় পৃথিবী বলে বন্ধুকের সামনে, এটাই রাজনীতি। এই রাজনীতিটা করার জন্য আমার ক্যাবিনেট গঠন করা দরকার নেই। এই রাজনীতিটা করার জন্য ইমিডিয়েট আপনি যে অবস্থায় আছেন, অভ্যুত্থানের শক্তি হিসেবে বা নেতৃত্ব হিসেবে জনগণের পাশে গিয়ে দাঁড়াবেন, ওইখান থেকে ক্ষমতা ডিরাইভ করবে। এই পাশে থেকে জিয়াউর রহমানের মডেলটা, যেটা অ্যাবসলিউটলি জিয়াউর রহমানের মডেল নিয়ে আমরা একটু পরে কথা বলবো, এটা অন্যান্য প্রসঙ্গগুলো অবশ্যই আসবে। আমরা একটু সাদমানের কাছে আসছি। সাদমান, একটু আগে ব্যাক স্টেজে একটা কথা বলতেছিলি, তুই কোন একটা স্লোগান দিচ্ছিলি যে আগে ছিল কোথায় কেক নাই পাশে এখন। আচ্ছা, বিষয়টা এরকম, এটা বল, স্লোগানটাকে একটু বল। স্লোগান না, এটা অ্যাকচুয়ালি একটা স্ট্যাটাস আমি দিয়েছিলাম। সেটা হচ্ছে, মার খাওয়ার সময় দাঁড়িয়েছিলাম একা, দেশ স্বাধীন হওয়ার পর দেখি আরে এরা কারা। মানে বিষয়টা হইতেছে, যখন রাজপথে ছিলাম, যখন আওয়াজ তুলছি, কোথাও কথা বলতে গেছি, তখন কিন্তু মার খাইছি দাঁড়ায়। তখন কিন্তু এই 10, 5 জন 15 জন কিন্তু আইসা বলে নাই যে ভাই কেন মারতেছেন ওরে বা কিছু। এখন দেশ যখন স্বাধীন হলো,
তখন যারা কোথাও ছিল না বা যাদেরকে দেখিও নাই রাজপথে, তাদেরকে দেখি ও বাবা সামনে, একদম সামনে, ফ্রন্টে। তো এদের তো আসলে খেদানো উচিত। এদেরকে সুযোগ দিল কারা? এদেরকে সুযোগ দিল কারা? এদেরকে সুযোগ দিল আসলে আমি বলি, আমি অত ভালো বিশ্লেষক না, বাট আমি চিন্তা করি মাঝে মাঝে, সরল বিশ্লেষণেই বল। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে যে দেখেন ভাইয়া, আন্দোলনের পরবর্তী সময়ে মানে দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু যারা যারা আসলে নিঃস্বার্থভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছিল, তারা কিন্তু ওই স্বাধীন হওয়ার পরে তাদের নিজ নিজ জায়গায় কিন্তু ফিরে গেছে। তো এইটা একটা বিষয় যে দেখেন, যখন ওরা ফিরে গেল তখন কিন্তু ওরা ওই চিন্তা করাটা বাদ দিয়ে দিল, আচ্ছা এখন এরপরে কি হবে, এরপরে আসলে কিভাবে আগানো উচিত। হ্যাঁ, ওই সচেতনতাটা বা যেটা বলেন যে ফিউচার প্ল্যানিং, এটা কিন্তু করে নাই তারা। যে এই কাঠামোগুলোতে যদি আমরা মানে তুই বলতে চাচ্ছিস জুলাই ফোর্সেস যারা, তারা বেশিরভাগই বাসায় চলে গেল, মানে ঘরে ঢুকে গেল বা যার যার কাজে ব্যস্ত হয়ে গেল? অবশ্যই, কারণ যারা আসলে এটা যুদ্ধটা করলো সামনে থেকে, তারা নিজেরাই চলে গেল। পরবর্তীতে তারা মনে করলো না যে ম্যাক্সিমাম তো যায় নাই, বাট দেখুন অনেকটা অংশই কিন্তু আসলে তাদের নিজ জায়গাতে ফিরে গিয়েছে। কারণ তাদের আসলে ওইটাই ইচ্ছা ছিল যে আমাদের যে ভাইগুলা বোনগুলার উপরে হাত দেওয়া হলো বা তাদেরকে নির্বিচারে আসলে নির্যাতন করা হলো, সেই সমস্ত মানুষগুলাকে যেন একটা উচিত শিক্ষা দিতে পারে। তো এই আন্দোলন যখন সফল হলো, তারা কিন্তু আবার নিজেদের কর্মব্যস্ততায় ফিরে গিয়েছে। তো এই ফিরে যাওয়ার ফলে অনেকে কিন্তু, সবাই বলবো না, বাট অনেকে, এর মধ্যে অনেকেই আছে যারা আসলে নিজ স্বার্থে বা ব্যক্তি স্বার্থের উদ্দেশ্যে কিন্তু বিভিন্ন জায়গাগুলোতে গিয়েছে। তো যার কারণে কিন্তু আসলে এইটাই বলতে হয় যে ওই মার খাওয়ার সময় দাঁড়িয়েছিলাম একা, আর দেশ স্বাধীন হওয়ার পরে দেখি ভাই অনেকজন, এরা কারা। তো এটাই বলতেছিলাম। এই আলোচনাটা থেকে একটু আসি। এইটা তো আসলে আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে এটাই, যে প্রতিবারই মার খাওয়ার সময় কিছু মানুষ মার খায়, দেশটা স্বাধীন করে, তারপরে দেখে যে প্রচুর মানুষ তৈরি হচ্ছে রুটি খাওয়ার জন্য, কলা রুটি খাওয়ার জন্য। মানে মানুষের হচ্ছে এই টাইপের মানুষদের আসলে এই যে সম্মুখ সারির মানুষ যারা ছিলেন, নিঃস্বার্থভাবে ছিলেন, তাদের ঘাড়ে বন্দুক রেখে বন্দুক চালানো আসলে অভ্যাস বলতে পারেন। ওকে, আমরা এই জায়গাটায় আসবো তোর সাথে। আমি একটা অতি গুরুত্বপূর্ণ একটা আলোচনা ভাইয়ের সাথে এখন শুরু করবো, যেটা আমার মনে হয় তুইও এনজয় করবি, কেননা তুইও মঞ্চ নাটকের সাথেও জড়িত, আমি যদি ভুল না করে থাকি। মঞ্চ নাটকের সাথে তো আমরা একটু কালচারাল ন্যারেটিভের আলোচনায় আসতেছি, যেটা আমার কাছে মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। যে আপনার সাথে শুক্রবার রিয়েল আপটা মিস করব, এটা হয় না। আসেন এবারে আসলে একটা প্রসঙ্গে আমরা আসি, যেটার জন্য আসলে রনি ভাই এখানে, আমি আজকে এখানে। আসেন কালচার ন্যারেটিভ নিয়ে একটু কথা বলি। বাংলাদেশের কালচার ন্যারেটিভ যারা তৈরি করতো, হ্যাঁ, এবং হাসিনার ওই যে আপনার মনে আছে গানগুলো কথা, একটা প্রোগ্রামে নূর আর আমি খুব মজা করে হাসতে হাসতে গানগুলো একটু আওড়াচ্ছিলাম আর কি। তো এই যে গান, কবিতায় কবি, নাট্যকার, আপনি দেখবেন যে একটা বিশাল পাড়া এদের সাথে আছে, হ্যাঁ, পাড়াই বলবো আমি। এই পাড়াটা ওদের নিয়ে ঘুরে এরা, হ্যাঁ, এই পাড়া এখনও তাদেরকে সাপোর্ট করে ইনায় বিনায়, এবং আপনি দেখবেন তাদের বেশিরভাগেরই কিন্তু কিছুই হয় নাই। আমার কথা হইল, তারা গণহত্যাকারীর একদম লেজিটিমেসি বা বৈধ উৎপাদনকারী তারা, অথচ তাদের কিছু করা হলো না, এবং তারা ন্যূনতম সরিটুকু বলে না, ক্ষমা চাওয়া তো অনেক দূরে গেলাম। এই যে তারা ক্ষমা চাইলো না, তাদেরকে আবার মিশাই দেওয়ার যে ব্যবস্থা করা হইতেছে, এবং ওভারঅল এই যে দর্শকের একটু বোঝা দরকার। রনি ভাই একটু বলেন এই কালচারাল ন্যারেটিভ কিভাবে ক্ষতি করে, এবং কালচারাল ফ্যাসিজম হাসিনার এরা আসলে কিভাবে কি করে। দেখেন, আমরা আসলে 2013 সাল থেকে একটা অভ্যুত্থানের স্বপ্ন দেখি, সত্য কথা বলতে। কিন্তু এটা আমরা তো মানে স্বপ্ন দেখলেই তো হবে না, এটা সফল করার জন্য যে ধরনের ন্যারেশন তৈরি করা দরকার, বুদ্ধিভিত্তিক আপনার বয়ান সামনে আনা দরকার, সেগুলো আনার চেষ্টা আমরা ক্ষুদ্রভাবে করতেছিলাম, ছোট ছোট আকারে। তো এবং এই অভ্যুত্থানের সামনের সারিতে যারা আছে দেখেন, তারা কোনো না কোনোভাবে আমাদের সাথে এভাবেই কানেক্টেড ছিল আর কি, এই চিন্তা ভাবনামূলক ইয়ার মধ্যে দিয়ে। কিন্তু আমি 2023 সালে জুনে আমরা একটা সংখ্যা বের করি, আমি যে পত্রিকাটা চালাই জবান, তার নাম হলো সাংস্কৃতিক ফ্যাসিবাদ। এটা গেরিলা পদ্ধতিতে করে, এটা বাজারে দিয়ে নিয়ে বের করে আমরা অনলাইনে ফেসবুক পেজের মাধ্যমে বিক্রি করছিলাম। তো সেখানে আমি একটা লেখা লিখছিলাম যে ফ্যাসিবাদ মোকাবেলার আগের ফয়সালা। সেটা হলো আমরা আওয়ামী ফ্যাসিবাদটাকে এসেনশিয়ালি এটা কালচারাল ফ্যাসিবাদও আপনি বলতে পারেন।
কারণ এটা কিন্তু হিটলার মুসলিনের মতো ক্লাসিক্যাল ফ্যাসিবাদ না। হিটলার কিন্তু পালায় যায়নি, এটা পালায় গেছে। তার মানে এটা একটা মাফিয়া তন্ত্র ছিল। এটাকে ঠিক প্রপারলি ওরকম একটা টেক্সট বুক ফ্যাসিবাদের এক্সাম্পল আকারে আওয়ামী লীগকে রিড করার সম্মানটা আমি দিতে রাজি না। মানে ফ্যাসিবাদ কিন্তু একটা গালি শুধু না, এটা একটা পলিটিক্যাল ইডিওলজি, আইডিয়া। এটার জন্য এক ধরনের আপনার ক্যাপাসিটি লাগে, এক ধরনের স্ট্যান্ড লাগে। হ্যাঁ, এক ধরনের আমাদের বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলো বোঝা উচিত কিন্তু এটা কত গুরুত্বটা, এই জায়গাটা একটু আসবেন দয়া করে। হ্যাঁ, তো ফলে এখন ফ্যাসিবাদ মোকাবেলার আগের ফয়সাল কিন্তু আওয়ামী লীগ এরকম আপনার ক্লাসিক্যাল ফ্যাসিবাদ না হয়ে ওইভাবে যে টিকতে পারলো, বিকজ অফ টিকতে পারছে কারণ এই যে লুটপাটতন্ত্র, এই যে মাফিয়াতন্ত্র, এইটাকে লেজিটিমেসি দেওয়া, যেটার কথা আপনি বললেন, বা এইটাকে স্বাভাবিকরণ করা, এই বয়ানটা সমাজে জারি রাখছে তথাকথিত মূলধারা মিডিয়া ইন্ডাস্ট্রি এবং এই সাংস্কৃতিক মুখগুলো। এবং তাদের যে চিন্তাটা, বাঙালি জাতীয়তাবাদী ক্যালকেশিয়ান যে চিন্তাটা, এইটা এবং তার রাবীন্দ্রিক ফ্যানাটিসিজম মিলে এবং আওয়ামী লীগের সাথে মিলে এটা এমন এক ককটেল তৈরি করছে। এটার মূল জিনিসটা কি, আওয়ামী লীগ কীভাবে ফাংশন করছে, তার স্পিরিটটা কি, সে যে এতগুলো লোককে হত্যা করতে পারলো, এটা কোনো স্বাভাবিক লোক, একটা বাচ্চা ছেলে কি কুপায়ে মারতে পারে? কিন্তু ছাত্রলীগের ছেলেটা তো মারছে। কেন মারতে পারলো? এটা কি আমরা চিন্তা করে দেখছি? মারতে পারলো, এটা মারার জন্য তো একটা ধরেন একটা মানুষকে তো আপনি ধরেন সে খুন করবে আপনার হয়ে, এটা মন্ত্রটা তো লাগবে। মানে কোন তত্ত্বের ভিত্তিতে বা কোন মন্ত্রে উজ্জীবিত হয়ে সেই কাজটা করবে, করার পরেও সে আবার ঘুমাবে, খাওয়া দাওয়া করবে, স্বাভাবিক জীবনযাপন করবে, তাই না? এটার তো মেকানিজমটা বুঝতে হবে। সেই মেকানিজমটা হলো আপনার এক্সট্রিমটি প্রগতিশীলতা, মুক্তিযুদ্ধের চেতনা, রাবীন্দ্রিক ফ্যানাটিসিজম, তারপরে হলো আপনার বাঙালি সংস্কৃতিবাদিতা, এইগুলো নিয়ে একটা স্যালাইন সে বানায় তারপরে সেটা খাওয়ানো হয় থাকে। কি অখাদ্য এবং মারাত্মক অখাদ্য, মারাত্মক অখাদ্য, এবং এটা তো পুরো পরিণতি দেখেন। এবং এইটা যদি আপনি না করেন, আপনি দেখবেন যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া যখনই যে ক্ষমতায় ছিল, প্রধান সমস্যা কি, প্রধান অভিযোগ কি? দেশ মৌলবাদের খপ্পরে চলে গেছে, দেশ পাকিস্তানের বেতাত্তা হয়ে গেছে। এই তো এখানে পাকিস্তানের দোসর বা দেশ পাকিস্তানে দখল করে ফেলছে, এই বয়ান কিন্তু 54 বছর ধরে চলতেছে। হ্যাঁ, পাকিস্তানের নিজেরই খবর নাই, ওর আত্মারাম খাসা ছাড়া যে অবস্থাটা। হ্যাঁ, অথচ আপনি কন্টিনিউ দেখবেন যে এখানে বলতে হয় পাকিস্তানি আসলো। ফলে যে পাক ফোবিয়া এবং ইসলামোফোবিয়া, এটাকে এমনভাবে এবং শাহবাগের মধ্য দিয়ে এটাকে সামাজিকীকরণ করা হয়। এটা তো ভারতীয় ন্যারেটিভ, ভারতীয় ডেফিনেটলি। ফলে এই যে আপনার শুধু ভারতীয় আরএসএস এর ন্যারেটিভ, আরএসএস আরো ভয়ঙ্কর, আরো ভয়ঙ্কর। ভারতের সবাই এরকম না। হ্যাঁ, ভারত শুধু মোদির দেশ না, এটা শাহ আলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহির দেশ, এটা খাজা মঈনুদ্দিন চিশতির দেশ, এটা নিজামুদ্দিন আউলিয়ার দেশ, এটা শুধু মোদির দেশ না। এবং কোনো মুসলমান ভারত বিরোধী হইতে পারে না। 800 বছর শাসন করছে মুসলমানরা। যদি মুসলমানরা সাম্প্রদায়িক হইতো, একটা মন্দিরের ঘন্টা বাজত না। ফলে এটা মানে ভারত বিরোধী উত্তেজনা ছড়াইয়া এটা আর ক্ষতির দিকে নেওয়ার দরকার নেই আমাদের। কিন্তু আমাদের এখানে যেটা বুঝতে হবে সেটা হলো এই বাঙালি জাতীয়তাবাদী একটা ট্রাইবালিজম, এই ট্রাইবালিজমের মধ্য দিয়ে আমাদের এখানে সমস্ত শ্রেণীকে আন্ডারমাইন করা হয়েছে। ফলে এই ট্রাইবালিজমের সাথে সংশ্লিষ্ট আওয়ামী সিন্ডিকেটের অংশ হইলেই আপনি নাগরিক, আর না হইলে আপনি তৃতীয় শ্রেণীর জঙ্গি জামাত বা বিএনপি। এই যে এইটা তৈরি করা হয়েছে কিভাবে, এই যা বিএনপি জামাত হিসাবে যে পিটে মারা জায়েজ, এইটা কিভাবে, এটা অটো তৈরি হয় নাই তো। এটা তৈরি হয়েছে আপনি এক ধরনের সিলেক্টিভ মানবতাবাদী আচরণ করছেন। আপনি এক ধরনের বিএনপি জামাত জঙ্গি, বর্বরতা, মধ্যযুগীয় সংস্কৃতি চর্চা করে, এরা অনাধুনিক, আধুনিকতার আলো এদের মধ্যে পৌঁছায় নাই। এইভাবে আপনি এক ধরনের এলিট আরবানিজমের মধ্যে এক ন্যারেশন আপনি ফিট করছেন। ফলে এই বয়ানের মধ্য দিয়ে আপনি এখানে একটা গণহত্যা সংস্কৃতি চর্চা করছেন। কিন্তু আপনি নিজেকে দাবি করেন প্রগতিশীল, আপনি নিজেকে দাবি করেন অসাম্প্রদায়িক, কিন্তু আপনার টুপি দাঁড়িয়ে এগুলো দেখলে আপনার অ্যালার্জি হয়, আপনি ওদেরকে সাম্প্রদায়িক মনে করেন। ফলে এই যে একটা প্রগতিশীল আপনার ফ্যান্টাসি, বা ধরেন যে এটাকে বলবেন যে আপনি এটাকে আপনি বলতে পারেন যে ফ্যানাটিসিজম, প্রোগ্রেসিভ ফ্যানাটিসিজম, বাংলাদেশের উগ্রতাও বলা যেতে পারে, প্রগতিশীল উগ্রতা, প্রগতিশীল তথাকথিত প্রগতিশীল উগ্রতা। হ্যাঁ, কিন্তু ও কথায় কথায় মৌলবাদী ব্যাপারটা ব্যবহার করে, কথায় কথায় সাম্প্রদায়িকতা ব্যাপারগুলো ব্যবহার করে, সবচেয়ে বড় মৌলবাদী, ওই সবচেয়ে বড় সাম্প্রদায়িক। ফলে করার মধ্য দিয়ে এখানকার আপনার মুসলমান ইসলামের সাথে মডার্নিটির একটা ঝগড়া আছে, সেটা অন্য আলোচনা। ফলে আমি বলতেছি এখানে বাঙালি সংস্কৃতির এই যে 19th সেঞ্চুরির বেঙ্গল রেনেসা, এবং যেটা আপনার বেসিক্যালি ধরেন আপনার বঙ্কিমীয় হিন্দুত্ববাদী উত্থানের আলোকে যেভাবে এটা ন্যারেট করা হয়েছে, তার আলোকে এখানে বাঙালি মুসলমানদেরকে সাংস্কৃতিকভাবে কলোনাইজ করার যে বয়ান, তার সেইটা শক্তিশালী হওয়ার কারণেই আওয়ামী ফ্যাসিবাদ এখানে
টিকে থাকার সুযোগ পাইছে। ফলে এখানে ফ্যাসিবাদ মোকাবেলার আগের ফয়সালা হলো এই হিন্দুত্ববাদী পেগান কালচার, যেটাকে আমাদের নিউ পেগানিজম, এই পেগান কালচারের অবসান ঘটাইয়া আপনাকে রিয়েলি বাংলাদেশপন্থী, বাংলাদেশি জাতীয়তাবাদের এই যে সার্বিক জাতীয়তাবাদ, সেখানে বাঙালিও থাকবে, সেখানে শাহবাগী থাকবে। আবার আমার কথা শুনে শাহবাগীদের কান্নাকাটি করার কিছু নাই যে আমি একটা সাম্প্রদায়িকতার দিকে নিয়ে যাচ্ছে, রাইট উইংয়ের দিকে নিয়ে যাচ্ছে। নো, বাঙালি একটা ট্রাইব, এরকম শত হাজার ট্রাইবের আলোকে সাথে নিয়ে বাংলাদেশি একটা ন্যাশনাল আপনার গর্বের জায়গায় আমরা পৌঁছাবো। রনি ভাই আরেকটু স্পেসিফিক করে ফেলি, হ্যাঁ আসেন একটু ফাস্ট ফরওয়ার্ড করি, রাইট, ফাস্ট ফরওয়ার্ড করে আসেন আপনার সাথে যে এই যে কালচারাল ফ্যাসিজম হলো, আমাদের রাজনীতিবিদরা, আমি যেটা লক্ষ্য করেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে, কালচারাল ফ্যাসিজমের বিষয়টা রাজনীতিবিদরা বোঝেনি না। এই কারণে তো এখানে রাজনীতি দাঁড়ায় নেই, বেশিরভাগ রাজনীতিবিদরা বোঝেনি না। কারণ আপনি এটা কেন গুরুত্বপূর্ণ, এখানে দেখেন সংস্কৃতি বলতেন, আপনি তো ধরেন চলচ্চিত্র কর্মী বা চলচ্চিত্র নির্মাতা বা নাটক নির্মাতা বা কন্টেন্ট ক্রিয়েটর, আপনাকে আমি একটা প্রশ্ন করি, আপনি গল্প বলতে গিয়ে সবচেয়ে বেশি ক্রাইসিস কি ফিল করেন? ন্যারেশন বা ইতিহাসের বয়ানের ক্রাইসিস ফিল করেন না আপনি? অফকোর্স। কারণ কি আপনার এখানে যে আপনার ফিকশনাল ক্যারেক্টার, যখন আপনি ফিকশনে গল্প বলতে যান, সেটা ভিজুয়ালি বলেন বা ধরেন আপনি লিখেন যাই হোক বা টেক্সটে বলেন, আপনার একটা ন্যারেশনের মধ্য দিয়ে আপনার গল্প বলতে হয়। কিন্তু আপনার ন্যাশনাল ন্যারেশনটা হইল আপনার কলকাতাপন্থী নিহার রঞ্জন রায়দের 1000 বছরের বাঙালি সংস্কৃতির ন্যারেশন। ওর মধ্যে বাঙালি মুসলমান নাই, কিন্তু বাঙালি মুসলমানের এটা রাষ্ট্র। ফলে আপনাকে তো আপনার রাষ্ট্র কেন দাঁড়ায় নাই? কারণ হলো আপনি কলকাতার কালচারাল, আপনি এটাকে সাবলেট কলোনি বলি। আমার প্রশ্নটা ওখানেই, আপনি ধরেন এতগুলো কথা বলতেছেন, আমি আমার দেশটা তো চালাবে রাজনীতিবিদরা, আমি এদেরকে বোঝাবো কিভাবে যে এইটাই তো সবার আগে বীজটা বপন করে ফ্যাসিজমের, যে আপনি গানের ভেতর দিয়ে নিয়ে আসতেছেন, আপনি কবিতার ভেতর দিয়ে নিয়ে আসতেছেন, উনি কত মহান। একটু থামাই, আপনার এই যে গুরুত্বপূর্ণ, কারণ একটা নেশন কত উন্নত এবং কত নিকৃষ্ট এটা বুঝবেন কবিদের চরিত্র দিয়া। কবিদের চরিত্র এবং বাংলাদেশের কবিদের চরিত্র 2-4টা ব্যতিক্রম বাদে সবচেয়ে নিকৃষ্ট। এরা দলাদলি করবে, এরা পুরস্কারের জন্য নিজেরা নিজেদের লবিং করবে। কবি ক্যারেক্টারটা মানে কিন্তু এটা কিন্তু খুবই স্পিরিচুয়ালি লোডেড একটা ক্যারেক্টার। কিন্তু আমাদের এখানে সবচেয়ে নিকৃষ্ট লোকগুলো কবি সাহিত্যিক। ধরেন এই যে সৈয়দ শামসুল হক, পুরা সাহিত্য সে চর্চা করছে বাঙালি জাতীয়তাবাদী বয়ানের উপর দাঁড়াইয়া, হ্যাঁ ধরেন প্রচুর ভলিউম, এরকম প্রচুর, হ্যাঁ আপনারা ধরেন আপনার ওজনের মানে উচ্চতার সমান হবে তার ভলিউম। এখন এই বাঙালি জাতীয় এটা 24-এর অভ্যুত্থানে পরাজিত, ধরেন ওদের কাছে পরাজিত। তার মানে কি, এই যে পুরা ইন্ডাস্ট্রি আপনি ডেভেলপ করলেন, এখন আপনি টোটাল তার এই রচনা সাম্রাজ্য টয়লেটে ঢুকে যদি ফ্ল্যাশ করে দেন, চলে যায়, কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না, প্যারাডাইম তো শিফট হয়ে গেছে, প্যারাডাইম শিফট হয়ে গেছে। এই জিনিসটা কবি সাহিত্যিকরা বোঝে না। ফলে বাংলাদেশের কবি সাহিত্য তার অমরত্বের জন্য মনে করে কি বাংলা একাডেমি পুরস্কারের জন্য লবিং করতে হবে, তার হইল বড় পত্রিকায় কবিতারা ছাপতে হবে, প্রয়োজনে মদের বোতল ঘুষ দিতে হবে সাহিত্য সম্পাদকরে। ফলে এই যে করাপশন, এটা খুব ইম্পর্টেন্ট, ওই ইনোসেন্সিটা। এবং এই মডার্ন পিরিয়ডের মধ্যে আইসা মানে আপনার দেশে, আমাদের দেশের কবিদের চরিত্র যেরকম আওয়ামী লীগ ঠিক সেরকম। আপনি দেখেন, আপনি দারুণ মিল খুঁজে দিলেন। হ্যাঁ, 2-4টা ব্যতিক্রম বাদে, এর মধ্যে ডেফিনেটলি যারা ব্যতিক্রম তাদেরকে আলাদা রাখা হবে। আপনি তো আল মাহমুদকে ওখানে ফেলতে পারবেন না। এই জন্য আল মাহমুদকে কি করা হইতো, পুরোটা জীবন, সারা জীবন ধরে অপমান, অপদস্থ, জঙ্গি, মৌলবাদী হেন কোনো জিনিস না করা হয়েছে। আল মাহমুদের কবিতা আপনি অপছন্দ করতে পারেন, সেটা অন্য আলাদা, কিন্তু আমি বলতেছি এই যে ক্যারেক্টারাইজেশন ফ্রেমিং এর মধ্যে না পড়লেই তুমি অমুক, তুমি তমুক। তো ফলে আপনার ন্যাশনাল ক্যারেক্টারটা যে দাঁড়াইলো না, এই জন্য আমি বলতেছি আমাদের ইভেন্ট আছে কিন্তু আমাদের হিস্ট্রি নাই। ন্যাশনাল হিস্ট্রির জন্য আমাদের তাহলে করতে হবে। এখন আপনি গণতন্ত্র করবেন, এখন আপনি ইতিহাসের বয়ানটা, কালচার মানে হলো যে আলাপটা করতেছিলাম আপনার সাথে। ফলে আপনি তো গল্প বানাইতে গিয়ে, গল্প বলতে গিয়ে প্রত্যেক দিন এই ক্রাইসিস ফিল করেন, ফলে আপনি খুব ভালো বুঝবেন। তাহলে আমাদের একটা কাউন্টার কালচার লাগবে। এবার কাউন্টার কালচারটা কীভাবে আপনি করবেন? আপনি ধরেন একটা দেশ, গণতান্ত্রিক দেশ নির্মাণ করতে চান, কিন্তু আপনার কালচারাল ন্যারেশন, ফিলোসফিক্যাল স্ট্যান্ড পয়েন্ট হলো ফ্যাসিস্টিক, বাঙালি জাতীয়তাবাদী ট্রাইবাল বয়ানে আপনি আটকায় আসছেন। ফলে এখানে সংস্কৃতি বলতে শুধু নাচ, গান, নাটক, সিনেমা, এই পারফর্মিং ব্যাপারটা তো না। সংস্কৃতি মানে হইল এখানে বড় অর্থে আমাদের বুঝতে হবে যে যেটা আপনার ন্যাশনাল আত্মপরিচয় বা আত্মমর্যাদার মূল যে বিষয়টা, আত্মমর্যাদার যে আপনার কোর যে বিষয়টা, সেটাই আপনার সংস্কৃতি। আমি এই জায়গাটা একটু থামাচ্ছি আপনাকে ভাইয়া, সেটা হচ্ছে আচ্ছা, আপনি আমার কাছে আসার আগে আমার আসলে ভাইয়ার কথাগুলো থেকে কিছু প্রশ্ন এবং কিছু মতামত আসলে আসছে মাথায়। সেটার মধ্যে একটা হচ্ছে, যেমন ভাইয়া বললেন যে এই কালচার আসলে কিন্তু অনেক অংশেই আমাদেরকে বা পুরো সমাজটাকে কিন্তু এফেক্ট করে।
তো এই যে ভাইয়া যে এলিমেন্টগুলো মিসিং বললো বা যেগুলো আসলে দরকার এই ফ্যাসিজম চিন্তাধারা থেকে বের হতে আসলে আমাদেরকে সাহায্য করবে, তো তাহলে কি যদি এইটা নিয়ে আমরা কথা না বলি, কারণ দেখেন আপনি গান বলেন, নাচ বলেন বা যেটাই বলেন, আমি একজন থিয়েটার আর্টিস্ট, থিয়েটার করি এবং জুলাই নিয়েও একটা করতেছি, ইনশাল্লাহ আগামীতে নামাবো। তো এইটার মধ্যে ধরেন আমরা যেটা করতেছি, তো এখানে কিন্তু আমরা যে ডিজাইন করব, থিয়েটারের যে ডিজাইন বলেন, ডায়লগস বলেন, এইগুলা কিন্তু শুধুমাত্র যে এই ডায়লগ যেটা লেখা আছে এইটাই না, আরও অনেক মিনিং দেয়। এক একজন কিন্তু জিনিসটা এক একভাবে নিচ্ছে। তো এইটার মধ্যে যে রাজনীতিটা বা ফ্যাসিজম চিন্তাধারা, সেইটা কিন্তু মানুষের মনে গেঁথে যাচ্ছে। তো এইটা নিয়ে আসলে আমার মনে হয় কথা বলা উচিত, কারণ অফকোর্স কথা বলা উচিত। আমি এই জায়গায় তোদের একটা, তোরা জেনে করছিস বা না জেনে করছিস একটা কাজ করছিস তোরা, এটা আমি তোদেরকে একটু বলি, তোদের ক্রেডিটটা দিই। ক্রেডিটটা হচ্ছে তুই যখন রং নিয়ে বের হলি এবং তুই রং করে দিলি, মনে আছে এরপর থেকে কিন্তু আমরা, এটা তুই শুরু করছিস এটা বলতেছি না, মানে একটা কালচার কি রেভলিউশন হলো কিন্তু ধরেন আপনি সাইড দিয়ে ধরেন, হঠাৎ করে আবু সাইড দিয়ে শুরু করেন। অফ কোর্স এই যে এইভাবে একটা সাইন ক্রিয়েট এটা কিন্তু একটা সিগনেচার হয়ে গেছে। করো গুলি করো, আমি মরতে রাজি আছি, আমার জীবন দিতে রাজি আছি, কিন্তু আমি ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ চাই, আমি হাসিনা মুক্ত বাংলাদেশ চাই, আমি গণহত্যাকারী গুমকারী মুক্ত বাংলাদেশ চাই। এই তো তোরা যেই মুভমেন্টটা শুরু করলি, এরপরে দেখ গ্রাফিতির অবস্থা দেখ, হ্যাঁ কত বড় কালচারাল রেভলিউশন হয়ে গেল 24-এ। গ্রাফিতির আলাপ কি আমাদের দেশে সেভাবে হতো না, মানে করতো কারা আমরা কিন্তু সেটা জানি। একদমই বেশিরভাগ ক্ষেত্রেই কিছু কিছু পেজের কিছু কিছু আমি ইউ নো হোয়াট আই মিন, ওরা কিন্তু ওই ওদেরই লোকজন ওদেরকে দিয়ে কাজগুলো করাইতো। এটা আমরা তো আমার মনে হয় আমরা কানেক্ট করতে পারতেছি। আমি কি বল, তুই আর আমি অনেক কানেক্ট করতে পারছি। যেরকম নিজেরাই নিজেদের নেট বন্ধ করে দিয়ে, হ্যাঁ নিজেরা এখন যে তোরা যে রং নিয়ে নামলি, নেমে যে এই যে গ্রাফিটি ক্রিয়েট করলি, একটা এরা এই যে রবীন্দ্রিক জায়গা থেকে বের হয়ে এসে, রঠা থেকে বের হয়ে এসে হঠাৎ করে, আমি ওই ডিউ রেসপেক্টই বলতেছি, বের হয়ে এসে হঠাৎ করে র্যাপার্স সংস্কৃতি তো এটাও, এটাকে তুই ডিনাই করবি কি করে? এটা তো করতে পারবি না। আমার প্রশ্ন হচ্ছে, আমার কথা হচ্ছে, তোদের যে সামনের দিকে, যেমন তুই একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে আমি তোকে রেট করব, সামনের দিন আমি চাই তোর একটা সাদমান, এরকম হাজারো সাদমান যারা জুলাইয়ের ফ্রন্ট লাইনে ছিল, তারা আমাদের সাংস্কৃতিক অঞ্চলে, আমাদের সাংস্কৃতিক জায়গাতে তারা এসে স্টেক বুঝে নেক, তাদের জায়গায় তারা বুঝে নেক, তাদের জায়গাটা স্পেসটা বুঝে নেক, কিন্তু তোদেরকে আমাদের প্রয়োজন। আমি ব্যক্তিগতভাবে তো খুব লোন ফিল করি। এটা একটু এখানে বলি যে আগে আলাপ যেটা শেষ করে দেবে, সেটা হলো মানুষের মর্যাদা বুদ্ধি তার সংস্কৃতির প্রাণ। এখন আপনি দেখেন বাংলাদেশের এই যে আওয়ামী ন্যারেশনের মধ্যে মানুষের কোনো মর্যাদা বোধ ছিল না, সব চোর বাটপার দিয়ে আপনার সংস্কৃতি যে একটা এক পাল, আপনি যেটাকে বলেন একটা গ্রুপ বা পার্টি নাকি এক পাল, যে আপনি দেখবেন 2-4টা ব্যতিক্রম বাদে এই চোর বাটপারের মধ্যে মানুষের মর্যাদা বোধ থাকে না, ফলে এটা কোনো সিন্ডিকেট, রাইট। তো ফলে এখানে কোনো সংস্কৃতি ডেভেলপ করা হয় না। সিন্ডিকেট কিন্তু এখনো রয়ে গেছে, ইনট্যাক্ট রয়ে গেছে, এদেরকে কিছুই করা হয় না, এবং এদেরকে সেভ করার জন্য গভর্নমেন্টের ভিতরে লোক করবে, রাইট। এটা আসলে খুবই দুঃখের বিষয়। এখন আপনি যে জায়গা থেকে আলাপটা দিলেন, মানে সেই এখানে লিঙ্ক করবেন কিভাবে? এখন 24-এ ঘটনাটা কি ঘটছে, 24-এ যেই জিনিস যেই জায়গার থেকে সংস্কৃতি ডেরাইভ করে এরকম একটা পাটাতন তৈরি হয়েছে। এখন এই পাটাতন নয় দাঁড়াইয়া আপনি যদি আবার সেই কলকাতার কলোনিয়াল ডিসকোর্স, বয়ান, চিন্তার আলোকে আপনি নতুন করে আপনি ধরেন সংস্কৃতি করার চেষ্টা করেন, সেটা একটা এমন একটা আত্মঘাতী জায়গায় চলে যাবে, যেটা 71-এর পরে 54 বছরে আপনার যেই গু দাঁড়াইছেন আপনার অর্জন, মূর্খতা, আপনার অহংকারের একটা জায়গা হয়েছে, জাতীয় অহংকার, ঠিক সেই জায়গায় যাবে। আপনি দেখেন আমার ইন্টারন্যাশনালি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এমন কোনো থিঙ্কার আছে, কোনো দার্শনিক আছে, কোনো বিজ্ঞানী আছে? আপনার আছে প্রচুর সহমত ভাই এবং সহসভাপতি। এই যে জাতি আপনি তৈরি করছেন, যেখানে মূর্খ এবং ডাবিয়ান জাবিয়ান বইলা যে গর্ব, হ্যাঁ, এই অশিক্ষা, কুশিক্ষা, মূর্খতার অহংকারে এই জাতিকে আপনি কোথায় নিয়ে গেছেন? ফলে আপনার এখানে যে ইন্ডিপেন্ডেন্ট মানে কালচার্ড বিইং তৈরি হওয়া, সেটার একটা পসিবিলিটি আপনাকে হাজির করছে জুলাই। এই জন্য এখানে যে প্যারাডাইম শিফট যে ঘটনাটা ঘটছে, ফলে আপনার নতুন মর্যাদাবোধ তৈরি হয়েছে। পুরানা মর্যাদাবোধ, এই মর্যাদাবোধের উপর দাঁড়াই আপনাকে সংস্কৃতি করতে হবে, যেটাকে আমি শেষ করে দিল, এটা হবে কাউন্টার কালচার। এবং একটা ন্যাশন দাঁড়ানোর জন্য, যেটা বলে আপনার এই ন্যাশন দাঁড়ানোর জন্য এই যে স্পিরিট, এই যে হলিনেস, এটা খুব ইম্পর্টেন্ট।
এটার উপর দাঁড়ায় যদি সংস্কৃতি না হয়, পারফর্মিং আর্ট না হয়, কবিতা ঠিক না হয়, নন্দন তত্ত্বের একটা রাজনীতি আছে। আপনার যে অ্যাস্থেটিক্স, আপনার যে নন্দন তত্ত্ব, এটা ক্যালকেশিয়ান নন্দন তত্ত্ব, এখানে আপনি পরাজিত হয়ে বসে রয়েছেন। ফলে আপনি নতুন জাতি, নতুন নেশন তৈরি করতে পারবেন না যদি এই যে নতুন যে প্যারাডাইম, নতুন যে আপনার কর্তাসত্তা, এইটার স্পিরিটের আলোকে যদি নতুন পারফর্মিং আর্টে না যান। অফকোর্স আমি একটু সাদমানের কাছে আসতেছি। সাদমান, তাহলে আমি যে জায়গাটায় ছিল, রনি ভাই যে জায়গাটায় ইন করলেন, আমি ওই জায়গাটা থেকে আসতেছি একটু। হ্যাঁ, তাহলে সাদমান, তাহলে আগামীর যে কাজ, কালচারাল যে জায়গাটায় তোদের কাজ হবে, সেখানে কি জুলাইকে তোরা রাখবি তো না? আমরা চেষ্টা করব, কারণ দেখেন ভাইয়া, অনেক ঘটনা কিন্তু আসলে এখনো অজানা। আমরা কিন্তু অতটুকুই জানি যতটুকু আসলে মিডিয়া কভারেজ পেয়েছে বা সিটিজেন জার্নালিজমের মাধ্যমে সবার সামনে এসেছে। কিন্তু এখানে কিন্তু অনেকের অনেক ঘটনা ধরেন তারা শেয়ার করতে পারে নাই এবং তাদের কাছে আসলে পৌঁছানো সম্ভব হয় নাই। যেমন ধরেন একদম এক্সাম্পল দিই, আমাদের 18 জুলাই থেকে কিন্তু মোহাম্মদপুরের চিত্র খুবই ভয়ানক ছিল এবং ওই জায়গায় কোনো মিডিয়া প্রবেশ করতে পারে নাই। শুধু তাই না, আমরা স্টুডেন্টরাও যদি চেষ্টা করেছিলাম যে কয়েকটা ফুটেজ নিয়ে রাখি, ইন ফিউচার যদি কাজে লাগে বা যখন ইন্টারনেট আসবে, আমরা যদি আমাদের দেশের মিডিয়া দিয়ে সম্ভব না হয়, তাহলে আমরা এটা ইন্টারন্যাশনালি রিচ করব। সো ওইখানেও কিন্তু আমরা পারি নাই ওই ফুটেজগুলো নিতে, কারণ আমজনতা ভয় পাচ্ছিল স্টিল যে আচ্ছা এখানে যদি আমার ফেস চলে আসে, পরে যদি কিছু হয়। তো এই বিষয়গুলা এখন তো আর ওই সেম ঘটনা ওইভাবে দেখানো সম্ভব না, কিন্তু ওই যে মেসেজটা, যেটা পেনটা এই মানুষগুলো ফিল করছে, ওই ছাত্রগুলো আহত হওয়ার পরে আমাদের কি অবস্থা ছিল, আমরা যে আসলে হাসবো না, কানবো না, পালাবো না, কি করে ভয় পাবো, ওই রিয়াকশনটা দেওয়ার মতো আসলে সময় পাইনি, এমনও সিচুয়েশন গেছে। তো এইটা যদি আমরা মরে যেতে দিই, তাহলে কিন্তু আলটিমেটলি ওই স্পিরিটটা বা যেটাই বলেন যে ফ্যাসিজমের বিরুদ্ধে যে আমরা দাঁড়ানোর মনোভাব বা কোথাও কোনো ফ্যাসিজম এই এই জিনিসটা এক্সিস্ট করে এবং আমরা প্রশ্ন করব না। একটা প্রশ্ন করি, বলেন ভাই। নিরাপদ বোধ করিস কিনা? আমি এই প্রশ্নটা আমার সাথে এখানে দর্শকরা জানেন এর আগের প্রোগ্রামগুলোতে আমি কিন্তু আমার জুলাই যোদ্ধা যারা, আমার জুলাই তত ভাই এবং বোনেরা, তাদেরকে আমি এই প্রশ্নটা করছি, হ্যাঁ, স্পেসিফিকভাবে, এবং আমি করেও যাব। তুই তো একজন জুলাই যোদ্ধা, তুই কি নিরাপদ বোধ করিস? মানে এই যে তুই ফাইট করবি, আরো সামনে নিরাপদ মানে সেফ, আর ইউ সেফ, মানে ফিল করো যে এই গভর্নমেন্ট, এই সিস্টেম, রাষ্ট্রযন্ত্র, এই যে এতগুলো মানুষের রক্তের বিনিময়ে আসা যে ব্যক্তিরা ক্ষমতা পাইলো, এরা তাদেরকে সেফটি দিচ্ছে, প্রপার্টি দিতে পারবে? কেননা যাদের এগেন্সে তোরা ফাইট করছিস তারা তো ছিল প্রচন্ড অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত এবং প্রচন্ড দানব এবং জানোয়ার প্রকৃতির মানুষ। তারা কিন্তু এখনো তাই আছে, খুব একটা পরিবর্তন কিন্তু তাদের ঘটে নাই, সরি নাই, তাদের কোনো সরি ফিলিং নাই, এটা তো জানিস। তো আমার কথা হলো, এদের এগেন্সে তো এখনো আমরা খালি হাতে, তখনও খালি হাতে ছিলাম, এখনো খালি হাতে। তুই কি সেফ? এদেরকে এই রাষ্ট্রযন্ত্র কি তোকে সেফ করতে পারছে, ফিল দিতে পারছে? দেখুন ভাইয়া, যদি আমি আমার দিক থেকে বলি, তো অ্যাকচুয়ালি আই ডোন্ট কেয়ার, কজ আমি ওইটাই নিয়েই বড় হয়েছি যে হ্যাঁ, আমি আমার জন্য কেউ আসবে না এবং ওরা আমাকে সেফটি দিবে, এটা ভেবেও কিন্তু আমি নামি নাই। বাট যদি আমি বরং তুই একটু সেফটি দিস, তুই বরং না ওদের সেফটি দিই না, বাট আমি আমার জায়গা থেকে এই যে দেখেন, এই যে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, আপনি যে যাতে প্রশ্নটা করছেন, আপনি অভ্যুত্থানের পরে একটা সুন্দর ব্যবস্থাপনা দেখার একটা আকাঙ্ক্ষা আমাদের আছে, কিন্তু ও যে জায়গাতে উত্তরটা দিল ভেরি এক্সিলেন্ট। ও হিরো, এই কারণে ও হিরো না যে আপনি ওর হিরো মনে করেন বা ওর গার্লফ্রেন্ড ওর হিরো মনে করে। ও হিরো বিকজ অফ ওর নেচারটাই এইটা, হিরো বাই ডেফিনেশন হিরো, একদম। দ্যাট ইজ দ্যাট, এই জন্য আপনার ইতিহাস মানে কিভাবে ফাংশন করে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে ও নিরাপত্তা কে দিবে বা নিরাপত্তার বিষয়টাও চিন্তাই করে না ও, কিন্তু ও তো অসীম না, 10 জন লোক অ্যাটাক করলে নিশ্চয়ই ও আর অনেক বড় ক্ষতি করে ফেলতে পারে, কিন্তু এটা ওর চিন্তায় নেই। ওর চিন্তা হলো এই যে একটা মেসিয়ানিক রূপ মানুষের মধ্যে আসে না, তখন সে আসলে ওইটা একটা সিভিলাইজেশনাল চেঞ্জ, এটা এইটাই হলো অনেক বড় বীর তৈরি করে। আসতেছি রনি ভাই আপনার কাছে, জাস্ট রিড করার জন্য একটু থামাইলাম, সরি। অফ কোর্স রনি ভাই, আমি আপনার কাছে আসতেছি। একটা শেষ প্রশ্ন তোর কাছে আমার আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে মনে হয়। প্রত্যেকটা জুলাই যোদ্ধার যারা আছে তাদেরকে আমি প্রশ্নটা করতে চাই, বিভিন্নভাবে বিভিন্ন ফর্মে করতে চাই। সেটা হচ্ছে, এই যে তুই যে সাহসটা বললি, মানে যে মানুষগুলো আসলে ক্ষমতার কেন্দ্রে ঢুকে গেল,
তাদের জন্য তাদেরকে তো চিনিসও না তোরা, না সবাইকে তো চিনি না, বেশিরভাগকে চিনিস না বেশিরভাগ কিভাবে চিনবো, চিনিস তো না। যাদেরকে দেখছি বা ইয়েরা কিন্তু তাদেরকে চিনি। তোদের কি মনে হয় যাদের আসলে ক্ষমতার কেন্দ্রে যাওয়ার কথা ছিল তারা কি ক্ষমতার কেন্দ্রে গেছে? না সত্যি কথা বলতে এখানে যারা এখন আছে তাদের মধ্যে সকলেই যোগ্য আমি তা বলবো না, কখনোই বলবো না, আমি একদম সরাসরি অস্বীকার করব। কারণ এখানে এখনো দেখা গেছে যে বিগত সময়ে যারা ছিল বা পা চাটতো এদের মধ্যে অনেকে কিন্তু লক্ষ্য করা যায়, এবং তাদেরকে বা তাদের ওই বিগত দিনের জিনিসটাকে সামনে এনে যে এইটা নিয়ে একটা প্রশ্ন তোলা, এই প্রশ্ন তোলার হ্যাবিট যতদিন আসলে আমরা শুরু না করব, হ্যাঁ প্রশ্ন করা শিখতে হবে। আমরা যদি প্রশ্ন না করি তাহলে উত্তর পাবো না, এবং উত্তর যদি তারা না দেয় বা উত্তর দেওয়া যদি প্রয়োজনীয়তা না মনে করে, তো তারা আসলে যা করতেছিল আগে এখনো করবে এবং ভবিষ্যতেও করবে। সো প্রশ্ন করতে হবে, এমন প্রশ্ন তো করি না আমরা কেউ। আর আপনি যেটা বললেন যে এই ক্ষমতায় যারা আছে বা যাদের থাকার কথা ছিল কেন্দ্রে, আর না মোটেও না, সবাই তো নেই যারা আসলেই যোগ্য। কারণ যোগ্য মানুষকে যদি যোগ্য জায়গা না দিতে পারেন এ বাংলাদেশের অগ্রগতি হবে না। এখানে একটু অ্যাড করি ব্যক্তিগত জায়গা থেকে বলছি। হ্যাঁ, যখন আমরা বলি হ্যাঁ তখন অনেকে বলে আমাদের কোনো এজেন্ডা আছে, তাই না? তো কিন্তু সাদমানদের কি এজেন্ডা আছে? সাদমান তো জীবন দিতে রাস্তায় গেছিল, সামনে ছিল পুলিশের পিছুতে। হ্যাঁ ভাই, আমাদের অনেক এজেন্ডা আছে। আমরা দেশের উন্নয়ন চাই, আমরা নিজেদের আগে দেশের মানুষের কথা ভাববো। আমরা কি চাই ওইটা বলার আগে আগে শুনতে হবে। আগে শুনো ভাই, তোমার দেশের জনগণ কি চায় আগে জানো। তুমি না জেনে তুমি আগেই ভাই মতামত দিয়ে দিলা, ওই মতামত আমি নিব না। কে তুমি? আমার চেনার দরকার নাই। তোদের এই স্পিরিট যেন সারা জীবন থাকে, মৃত্যুর আগ দিন পর্যন্ত থাকে, সেম স্পিরিট, এই দোয়াটাই আমি করি। আমি একটা শেষ প্রশ্ন রনি ভাইয়ের কাছে করে আজকের প্রোগ্রামটা শেষ করব। তোর সাথে হয়তো আরেকবার ফিরতেও পারি সম্পর্কের প্রশ্নে, দেখা যাক রনি ভাই কোথায় ছাড়েন। রনি ভাই খুবই সংক্ষেপে বলতে হবে, সেটা হচ্ছে আমি একটু পজিটিভ নোট দিয়ে শেষ করি আমার প্রোগ্রামটা। আপনি কি আশা দেখেন? আশা দেখেন, শোনেন, আপনার এটা ব্যাপার হলো যে আপনি চাইলেও আর জুলাইয়ের আগে ফিরতে পারবেন না। আলহামদুলিল্লাহ কোনোভাবেই ফিরতে পারবে না, কোনো দলই ফিরতে পারবে না, কোনো ব্যক্তি ফিরতে পারবে না। যে ফিরতে চাবে, যে ফিরতে যাবে তার পরিণতির জন্য আমি বললাম যে আপনি হিরো তাকে মনে করেন, এই জন্য সে হিরো না, সে বাই নেচার হিরো, কোনো ক্রেডিটের জন্যও না, কোনো ক্ষমতার জন্যও না। ফলে এইটাই তো আপনার ভরসার জায়গা। ফলে এটা শুধুমাত্র একটা ব্যক্তি আকারে না, এটা হিউম্যান সিভিলাইজেশন একটা গুরুত্বপূর্ণ উপাদান। এটা থেকে একটা মানুষ আলেকজান্ডার দি গ্রেট হইতে পারে। হ্যাঁ, এই স্পিরিট থেকে হয় আলেকজান্ডার গ্রেট। এরকমই রক্ত মাংসের মানুষ, এইভাবেই বড় হয়, তারপর এইভাবে দুনিয়া জয় করে। সো এই জিনিসটা বুঝতে পারা, এবং আমাদের যেটা মানে সরি ফিল করা উচিত, আমরা যখন এখানে একটা কথা বলতেছি, দেখেন আমরা যে জায়গায় যাই এমন একটা দেশ যেন আমরা তৈরি করতে পারি যেটা আমাদের বাচ্চাদেরকে যেন সেভ করতে পারে। আমাদের বাচ্চারা আমাদের চেয়ে অনেক বেশি ব্যক্তিত্ব সম্পন্ন। তাদের ব্যক্তিত্বের সামনে আমরা 54 বছরের আমাদের যে ন্যাশনাল ক্যারেক্টারিস্টিক্স এটা ভেঙে পড়ছে, এটা পরাজিত হয়েছে। ফলে এই যে নিউ পার্সোনালিটি, এইটাকে যেন আমরা রেসপেক্ট করি, এদের সাথে যেন বেয়াদবি না করি আমরা মুরব্বী হইয়া, ঠিক বয়সের ভারে। হ্যাঁ, খুব জরুরি আলাপ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বয়সের ভারে যেন আমরা এই জেনারেশনকে ছোট না ভাবি, অভিজ্ঞতার ভারে। আচ্ছা, এবং রাজনৈতিক বর্তমান যে ন্যারেটিভ, মূলধারা রাজনীতির মধ্যে আপনার এদের ভয়েসকে লাগবে, কারণ এদের রক্তের উপরে আপনারা বের হয়ে আসছেন। এটা একটা বাস্তবতা। আরেকটা হলো যে প্যারাডাইম শিফট হয়ে গেছে, যেটা আমরা বারবার বলছি, পাটাতন পরিবর্তন হয়ে গেছে। দেখেন প্রত্যেক সময়ের কতগুলো কোনোটেশন থাকে, প্রত্যেক সময়ের কতগুলো বৈশিষ্ট্য থাকে। আপনার 90-এর সময় দিয়ে 90-এর পলিটিক্যাল টেক্সট বা টেক্সচার দিয়ে চিন্তা করলে হবে না। জেনজি তার সোসাইটি, টেকনোলজির সাথে তার রিলেশনশিপ, তার রিয়ালিটি কম্বাইন হওয়া উচিত, এইটা আলাদা। এই রিয়ালিটির আলোকে পলিটিক্সটা হইতে হবে, সেই পলিটিক্সটা তো এখনো নাই বাংলাদেশে। ফলে আমাদের যেটা জরুরি সেটা হলো, আবারও এটা বলে শেষ করি, সেটা হলো আমাদের একটা ন্যাশনাল স্পিরিটকে ইনভেন্ট করতে হবে। এটা নাই, বাংলাদেশের স্পিরিট যেটা, এটা নাই, এটা ইনভেন্ট করা হয় নাই। এটা 71-এর ইতিহাসটা দলীয় হওয়ার কারণে নষ্ট হয়ে গেছে, 90-টা আপনি দলীয়ভাবে ভাগবাটোয়া করে এগুলো বাস্তবায়ন না করার কারণে ফেল হয়ে গেছে, আর গোটা 15 বছরে আপনি গোটা সমাজের প্রতিষ্ঠানের ধ্বংসের মধ্যে এগুলো নাই হয়ে গেছে। ফলে এরকম একটা টোটাল ক্যাওয়াটিক নেশনের মধ্যে, মানে বিভাজিত অবস্থার মধ্যে আপনি নেশনটা তৈরি করার জন্য প্রাইমারিলি যেটা দরকার সেটা হলো আপনার এই যে পবিত্র স্পিরিটটা,
হলি স্পিরিটটা, যেটার কারণে সে মানুষ জীবন দিয়ে সে যে নতুন একটা উইন্ডো খুলে দিছে আপনার জন্য, সেটার উপর দাঁড়াইয়া আপনি একটা ন্যাশনাল ইতিহাসের বয়ানের মধ্য দিয়ে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে আপনি যে নতুন আত্মমর্যাদা বোধ, নতুন যে পার্সোনালিটি তৈরি হয়েছে, এই পার্সোনালিটিকে নিয়ে সাথে নিয়ে এখান থেকে একটা রাজনীতি ডেরাইভ করেন। আমাদের একটা পলিটিক্স লাগবে, আমাদের পলিটিক্স দাঁড়াই নেই, কারণ ন্যাশন দাঁড়াই নেই। তো আমাদের পলিটিক্স দাঁড়ানোর সুযোগ এই 24-এর অভ্যুত্থান করে দিছে, জেনজি করে দিচ্ছে। ফলে এই টেক্সটটা, এই জেনারেশনের এই মনোভঙ্গিটা, এই স্পিরিটটাকে আমলে নিয়ে এখান থেকে একটা নাগরিক ভিত্তিক, যেখানে দল যার যার রাষ্ট্র সবার, হ্যাঁ, রাষ্ট্র কারো প্রতি বেআইনসাফি করবে না, এরকম একটা জায়গা, একটা রাষ্ট্র আপনাকে তৈরি করতে পারতে হবে। না হলে নেক্সট কামিং রেভলিউশন যেটা, এটা আরো ভয়াবহ হবে। ধন্যবাদ। ওকে, শেষ করছি আজকের প্রোগ্রাম। তার আগে ধন্যবাদ সাদমান, থ্যাংক ইউ। ভুল কিছু বলে থাকলে মনে নেবেন না, না আসলে। ভুল একদম, কিন্তু এটা ঠিকঠাক, জি, একদম ঠিকঠাক। সাদমান, থ্যাংক ইউ ভেরি মাচ। যতগুলো সত্য কথা বলছিস এর জন্য, অনেক শক্ত কথা বলছিস সেজন্য, এবং আমার জুলাই তত ভাই তুই, তোর জন্য অলওয়েজ শুভকামনা। এবং আমি বিশ্বাস করি যে সামনের দিনে তোদের মতো ভাইয়েরাই, বোনেরাই এই দেশে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে দেশটা গঠনে। রনি ভাই, অসংখ্য ধন্যবাদ, আপনি আমার প্রোগ্রামে সময় দিয়েছেন এবং আমার ভাইটার সাথে এসেছেন। আপনি আমার ভাই, আমরা সবাই ভাইয়ে ভাইয়ে, আমরা 3 ভাই আজকে একটা প্রোগ্রাম করলাম। প্রোগ্রামটা শেষ করছি আজকে। দর্শক, এই তো আমাদের 3 ভাইয়ের প্রোগ্রাম দেখলেন আপনারা। আশা করছি নেক্সট যে পর্বটা তুমি কে আমি কে, সেখানেও আপনাদেরকে পাবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।